স্মিতা, দীপিকা, ঈশা এবং ট্রিনা চার বউয়ের একমাত্র ননদ ছিল প্রীতি। প্রীতির চার বৌদির মধ্যে বড় বউ স্মিতা একটা 5 স্টার হোটেলের ম্যানেজার ছিল। মেজ বউ দীপিকা ব্যাংকের ম্যানেজার, সেজ বউ ঈশা স্কুল টিচার এবং ছোট বউ ট্রিনা পাইলট ছিল। তাই সুচিত্রা দেবী সবসময় তার চার বৌমার প্রতি খুবই গর্ববোধ করে থাকে। সেই সাথে প্রীতি তার চার বৌদির একমাত্র ছোট ননদ হওয়ায় তাকে তার চার বৌদি ভীষণই ভালোবাসে। একদিন, বৌদি, ও বৌদি, আমাকে একটা সুন্দর দামি গাড়ি কিনে দাও না, যাতে আমি গাড়ি চড়িয়ে কলেজে যেতে পারি। আমাকে এমন সুন্দর দামি একটা গাড়ি পছন্দ করে দেবে যেন সবাই আমার গাড়ি দেখে খুব জেলাস ফিল করে। মেয়ের এদিকে নেই ওদিকে আছে। এই তো কয়েকদিন আগে তোর চার বৌদি মিলে তোকে 1.5 লক্ষ টাকা দিয়ে আইফোন কিনে দিল। এখন আবার কোন মুখে তুই বৌদিদের কাছে গাড়ি চাইছিস? আরে না না মা, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের একমাত্র ননদ আমাদের কাছে কিছু চেয়েছে বলে কথা, আমরা তার শখ না মিটিয়ে পারি? আমাদের তো একটাই ননদ, ননদ আমাদের কাছে যা আবদার করবে আমাদের তো সেটা দিতেই হবে। বারবার বৌদিদের কাছে বায়না না করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু কর। বৌদিরা বাড়িতে আসার পর থেকে তুই যেন একেবারে হাতির 5 পা দেখেছি। প্রত্যেক দিনই নতুন কিছু চাই। বৌদিদের টাকা না উড়িয়ে বরং নিজে চাকরি বাকরি করে টাকা ইনকাম কর, কাজে দেবে। উফ মা, তুমি থামো তো। তুমি তো দেখছি বৌদিদের থেকেও বেশি পর হয়ে গেছো। বৌদি, তোমরা তাড়াতাড়ি আমার সঙ্গে শোরুমে চলো। আমি কিন্তু গাড়িটা বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বাইরে বেরোতে চাই। প্রীতির কথা শুনে তার চার বৌদি তাকে নিয়ে গাড়ির শোরুমে চলে যায়। সেখান থেকে তারা প্রীতিকে একটা দামি এবং সুন্দর গাড়ি কিনে দেয়। সেই গাড়ি পেয়ে প্রীতি ভীষণই খুশি হয়। এভাবেই চার বৌদি বাড়িতে আসার পর থেকে প্রীতির কপালটা যেন একেবারে খুলে যায়। সে যখন যেটা আবদার করে তার চার বৌদি তাকে সেই জিনিসগুলো কিনে দেয়। বৌদি তো না, মনে হচ্ছে আমি যেন একেবারে জিনি পেয়ে গেছি। যখন যা চাইছি বৌদিরা আমাকে তখনই তাই দিয়ে দিচ্ছে। উফ, এবার আমি কলেজে ঝা চকচকে নতুন গাড়ি নিয়ে যাব আর সবাই আমাকে দেখে জেলাস ফিল করবে। পরের দিন থেকে প্রীতি প্রত্যেক দিনই তার গাড়ি নিয়ে স্টাইল মেরে কলেজে যায়। এখন আবার কলেজের অন্যান্য মেয়েদেরকে শর্ট ড্রেস, মিনি স্কার্ট পরতে দেখে প্রীতিরও খুব মডার্ন জামা কাপড় পরতে ইচ্ছা হয়। তাই একদিন প্রীতি তার পকেট মানি থেকে বেশ কিছু টাকা দিয়ে শর্ট, ব্যাকলেস এবং মডার্ন ড্রেস কিনে বাড়িতে নিয়ে যায়। উফ, আমাকে দেখতে যে কি সুন্দর লাগছে। আমার আরো অনেক আগেই সমস্ত শর্ট ড্রেসগুলো পরা উচিত ছিল, তাহলে আমি কলেজে অনেক আগেই পপুলার হয়ে যেতাম। এবার থেকে আমি প্রত্যেকদিন কলেজে শর্ট ড্রেস পরেই যাব। পরের দিন প্রীতি শর্ট ড্রেস পরে কলেজে যাবে এমন সময় সুচিত্রা দেবী এবং অঞ্জন বাবু তাকে দেখে ফেলে। তারা দুজনেই মোটেই শর্ট ড্রেস পরা পছন্দ করে না। এই মেয়ে, এদিকে আয়। তোকে এই সমস্ত নোংরামি করে বেড়ানোর জন্য কলেজে পড়াচ্ছি। এখন এই জামা কাপড় ছেড়ে ভদ্র পোশাক পরে আয়। যখন যা বলছিস তাই তো তোকে দেওয়া হচ্ছে, কিন্তু এরকম অভদ্রতামি আমি তোকে কিছুতেই করতে দেব না। সুচিত্রা দেবী কিছুতেই প্রীতিকে সেই শর্ট ড্রেস পরে কলেজে যেতে দেয় না। তাই প্রীতি রাগ করে দরজা বন্ধ করে না খেয়ে বসে থাকে। সন্ধ্যাবেলা প্রীতির চার বৌদি নিজের নিজের অফিস থেকে বাড়িতে ফিরে আসে। তারা যখন শোনে প্রীতি সারাদিন কিছুই খায়নি, তখন তাদের চারজনেরই ভীষণ খারাপ লাগে। মা, আপনি শুধু শুধু প্রীতিকে মিনি ড্রেস পরা নিয়ে বকলেন। আজকালকার মেয়েরা তো সবই পরছে, ছোটখাটো খোলামেলা পোশাক পরে সবাই ঘুরে বেড়াচ্ছে। কই, তাদের বাবা মায়ের তো কোনো অসুবিধা হচ্ছে না? আপনি বড্ড সেকেলে হয়ে গেছেন। আমি যখন এয়ারপোর্টে যাই তখন দেখি হাজারো মেয়েরা খোলামেলা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। আজকালকার দিনে খোলামেলা পোশাক পরাটা এমন কিছু বড় ব্যাপার নয়। দেখুন তো এখন প্রীতিকে আপনি এমন ভাবে বকেছেন, মেয়েটা তো খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। চার বৌমা মিলে এভাবে সুচিত্রা দেবীকে বকাবকি করলে সুচিত্রা দেবীরও আর কিছু করার থাকে না। আর যেহেতু প্রীতি সত্যি সত্যি সারাদিন না খেয়ে বসে থাকে, তাই সুচিত্রা দেবীরও মনে মনে খারাপ লাগে। তাই সে ঠিক করে সে তার মেয়েকে শর্ট ড্রেস পরা নিয়ে আর কোনো কথা বলবে না। প্রীতি, এবার বাইরে এসো, কিছু খেয়ে নাও। অনেকক্ষণ ধরে না খেয়ে বসে আছো। এতক্ষণ না খেয়ে থাকলে তোমার তো শরীর খারাপ করবে। আমরা মাকে বলে দিয়েছি, মা আর কোনোদিনও তোমাকে শর্ট ড্রেস পরা নিয়ে কিছু বলবে না। তুমি তোমার পছন্দ মতো যেমন ইচ্ছা ড্রেস পরতে পারো।
এমন কথা শুনে প্রীতি খুবই খুশি হয় এবং বাইরে বেরিয়ে আসে। এভাবেই সবসময় প্রীতির চার বৌদি প্রীতিকে এতই লাই দিয়ে রাখে যে প্রীতি তার মায়েরও কোনো কথা শোনে না। সুচিত্রা দেবী চাইলেও মেয়েকে শাসন বারণ করতে পারে না। দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে। প্রত্যেক সপ্তাহে প্রীতিকে তেল খরচা বাবদ তার চার বৌদি মিলে 2000 করে টাকা দিত। এরই মধ্যে প্রীতির নতুন গাড়ি দেখে এবং তার মডার্ন পোশাক আশাক দেখে তার অনেক বন্ধু বান্ধব জুটে যায়। প্রীতি, তোমার বাড়ি থেকে তো প্রত্যেকদিন প্রচুর টাকা পকেট মানি দেয়। রোজই তুমি গাড়ি করে ঘুরে বেড়াও, নতুন নতুন জামা কাপড় পরো, তাহলে আমাদেরকে পার্টিও তো দিতে পারো। তাছাড়া তোমার কাছ থেকে পার্টি আমরা মাঝে মধ্যেই ডিজার্ভ করি, বুঝেছো? অনুজের কথা শুনে প্রীতি খুবই খুশি হয়, কারণ প্রীতি অনুজকে মনে মনে খুব পছন্দ করে। তার উপর অনুজ কলেজের টপার ছিল, তাই প্রীতি গাড়ি করে তার বন্ধু বান্ধবদের ক্লাবে নিয়ে যায়। সেখানে গিয়ে প্রীতি অনেক বেশি করে টাকা পয়সা নষ্ট করতে থাকে, যার ফলে প্রত্যেক দিনই প্রীতির হাতে টান পড়ে। বৌদি, তোমরা আমাকে একটু বেশি করে পকেট মানি দিতে পারো না? আসলে আজকাল পেট্রোলের দাম তো বেড়েছে, তোমরা আমাকে আরো 5000 টাকা বেশি করে দেবে। আমার এখন কলেজে যাওয়া আসা করতে তেলের অনেক খরচা পড়ে যায়। প্রীতির কথা শুনে এবার তার চার বৌদির একটু সন্দেহ হয়, কিন্তু তারা প্রীতিকে সামনাসামনি কিছু বলে না। তারা প্রীতিকে এক্সট্রা টাকা দিতে শুরু করে। দেখতে দেখতে এভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন, আমার একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে, তাই আমাকে কিছুদিন দেশের বাইরে কাটাতে হবে। এই সপ্তাহে প্রীতির পকেট মানি দেওয়ার দায়িত্বটা কিন্তু আমার ছিল, কিন্তু যেহেতু আমি বাড়িতে থাকবো না, তাই তোমাদের মধ্যে কেউ টাকাটা পেমেন্ট করে দিও। এই রে, আমার কাছেও তো বেশি ক্যাশ নেই। তাছাড়া আমাদের হোটেল থেকে বলেছে এই মাসে স্যালারি ঢুকতে একটু দেরি হবে, তাই দীপিকা কিংবা ঈশা তোমরা নিজেদের মতো একটু ম্যানেজ করে নিও। এমন কথা শুনে দীপিকা এবং ঈশার কিছু করার থাকে না। তারা দুজনেই প্রীতিকে 3000 করে 6000 টাকা দেয়, কিন্তু তাতে প্রীতির মন ভরে না। প্রীতি আরো 15000 টাকা চেয়ে বসে, কিন্তু সেই মুহূর্তে দীপিকা এবং ঈশার পক্ষে অত টাকা দেওয়া সম্ভব ছিল না। দেখো প্রীতি, তোমার বাকি দুই বৌদিদের কাছে বেশি টাকা নেই, তাই আমি আর ঈশা দুজনে মিলে তোমাকে আমাদের কাছে যতটুকু টাকা ছিল তাই দিয়ে দিলাম। তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমাকে পকেট মানি দেওয়া ছাড়াও আমাদের কিন্তু আরো অনেক খরচাপাতি আছে। এই মুহূর্তে তোমাকে আমরা 15000 টাকা দিতে পারবো না। এমন কথা শুনে প্রীতি খুবই রেগে যায়। প্রীতি অনেকবার আবদার করলেও সে কিছুতেই বৌদিদের কাছ থেকে 15000 টাকা আদায় করতে পারে না, যার ফলে প্রীতি ভীষণই রেগে যায়। কারণ সে তার বন্ধু বান্ধবীদের অনেক আগেই কথা দিয়ে রাখে যে আজকে সে তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে পার্টি দেবে। বড় বৌদি আমাকে পকেট মানি দেয়নি, তাতে কি হয়েছে? বড় বৌদি তো একটা রেস্টুরেন্টের ম্যানেজার। আমি বরং ওই রেস্টুরেন্টে গিয়ে বড় বৌদির নাম করে খেয়ে চলে আসবো, তাহলে বৌদিকে বাধ্য হয়ে সেই টাকা দিতেই হবে। এই ভেবে প্রীতি তার বন্ধু বান্ধবীদের নিয়ে বড় 5 স্টার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চলে যায়। স্মিতা সেই রেস্টুরেন্টেরই ম্যানেজার ছিল। সেখানে গিয়ে প্রীতি মেনু কার্ডে যত দামি দামি আইটেম ছিল সেগুলোর প্রাইস না দেখেই সমস্ত খাবারগুলো অর্ডার করতে থাকে। চাইনিজ, মেক্সিকান, ভিয়েতনামিজ, থাই ফুড, জার্মান ফুড ইত্যাদি নানান রকম খাবার সে অর্ডার করে বসে। ডেজার্টের মেনুতেও যত রকমের আইটেম ছিল সমস্ত কিছু সে অর্ডার করে দেয়। আরে প্রীতি, তুমি কত খাবার অর্ডার করেছো? এই খাবার দাবারের তো নিশ্চয়ই প্রচুর দাম হবে। তোমার কাছে এত টাকা আছে তো? আমি কিন্তু রেস্টুরেন্টে বসে বাসন মাজতে পারবো না, আগেই বলে দিলাম। আরে বাবা, তুমি এত চিন্তা করছো কেন? আমার বৌদি হোটেলের ম্যানেজার, আমার কাছে টাকা থাকবে না এটা হতে পারে? যদি আমার কাছে পর্যাপ্ত টাকা নাও থাকে তাহলেও আমার বৌদি ঠিক টাকা পেমেন্ট করে দেবে। যেহেতু সেই 5 স্টার রেস্টুরেন্টে প্রীতি অত্যন্ত এক্সপেন্সিভ আইটেমগুলো অর্ডার করে, তাই সমস্ত বিল মিলিয়ে 1 লক্ষ টাকার কাছাকাছি চলে যায়। ওয়েটার যখন সেই বিল নিয়ে প্রীতির কাছে যায়, তখন প্রীতি বলে, এই হোটেলের ম্যানেজার স্মিতা গাঙ্গুলিকে এই বিলটা দিয়ে দেবেন। স্মিতা গাঙ্গুলি আমার বিলটা পেমেন্ট করে দেবেন। উনি সম্পর্কে আমার বৌদি হন, আমার কথা বললেই উনি আমাকে চিনতে পারবেন। এই বলে প্রীতি মনের আনন্দে ডিনার করে সেখান থেকে চলে যায়। প্রীতির বন্ধু বান্ধবীরা প্রীতিকে ওরকম ভাবে টাকা পয়সা ওড়াতে দেখে অত্যন্ত খুশি হয়, তাই তারা এখন সবসময় প্রীতির সঙ্গে আরো বেশি করে থাকতে চায়। এমনকি একদিন অনুজ প্রীতিকে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলে। দেখো প্রীতি, আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। আমার তোমাকে খুবই পছন্দ, আমি তোমাকে বিয়েও করতে চাই, কিন্তু আমি স্টুডেন্ট লোন নিয়ে পড়াশোনা করছি, আর তোমার পরিবার তো অনেক বড় লোক। তুমি যদি আমাকে কিছু টাকা ধার দিতে তাহলে খুব উপকার হতো। ও এই ব্যাপার, তুমি
তুমি কোনো চিন্তা করো না, আমার মেজ বৌদি ব্যাংকের ম্যানেজার। আমি আমার মেজ বৌদিকে দিয়ে তোমার ব্যাংকের স্টুডেন্ট লোনটা ঠিক শোধ করিয়ে দেব। তুমি আমাকে আগে বলতে পারতে, তাহলে আমি কবেই তোমার লোনটা শোধ করিয়ে দিতাম। এই কথা শুনে অনুজ খুবই খুশি হয়। প্রীতি সেদিন বাড়িতে যায় এবং কান্নাকাটি করার নাটক করতে করতে দীপিকার কাছে গিয়ে বলে, বৌদি, আমি ভুল করে একটা লোন নিয়ে ফেলেছি, কিন্তু আমি বুঝতে পারছি না কি করে লোনটা শোধ করব। তুমি প্লিজ লোনটা একটু শোধ করে দাও না। দীপিকা প্রীতির কথা শুনে পরের দিন যখন লোন শোধ করতে যায়, তখন দীপিকা খুব ভালো মতোই বুঝতে পারে সেই লোনটা আসলে প্রীতির নয়, বরং অনুজের নামে নেওয়া ছিল। তাই এভাবে মিথ্যা কথা বলায় দীপিকা তার ননদের উপর ভীষণই রেগে যায়। অন্যদিকে স্মিতা জানতে পারে প্রীতি তার বন্ধুদের সঙ্গে তার রেস্টুরেন্টে 1 লক্ষ টাকার পার্টি করেছে। এভাবেই ধীরে ধীরে তার বাকি 2 বৌদিও কোনো না কোনো কারণে প্রীতির উপর ভীষণই রেগে যায়। তুমি আমাদের ঠকিয়ে এই সমস্ত কাজ করছো, আমাকে না জানিয়ে তুমি কেন আমার হোটেলে গিয়ে 1 লক্ষ টাকা উড়িয়ে এসেছো? তুমি প্রত্যেকদিন আমার কাছে যেভাবে টাকা চাইছো, আমার পক্ষে তোমাকে এত বেশি টাকা দেওয়া সম্ভব নয়। প্রত্যেক মাসে 20,000 টাকা পকেট মানি তুমি কি করো শুনি? তুমি আমাকে যে লোন শোধ করতে বলেছিলে, সেই লোন আসলে তুমি নয়, বরং অনুজ নামে অন্য একটা ছেলের লোন ছিল। তুমি আমাদেরকে মিথ্যা কথা বলে ঠকাচ্ছ প্রীতি। শুধু তাই নয়, আমাদের প্রিয় ননদ একজন স্মাগলারকে হেল্প করেছে। সেই স্মাগলার আজকে ড্রাগ অন্য দেশে পাচার করতে গিয়ে আমাদের এয়ারপোর্টে ধরা পড়েছে। প্রীতিরও আজকে ওই স্মাগলার অনুজের সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রীতির ফ্লাইটটা আমি ক্যান্সেল করে দেওয়াতে প্রীতি যেতে পারেনি। 4 বউয়ের মুখে এমন কথা শুনে সুচিত্রা দেবী ভীষণই রেগে যায়। এমনকি প্রীতির 4 বৌদি প্রীতির কাছ থেকে গাড়িটাও কেড়ে নেয় আর প্রীতিকে পুরোপুরিভাবে পকেট মানি দেওয়া বন্ধ করে দেয়। সুচিত্রা দেবী আর কোনো রকম ভাবে তার মেয়েকে সাপোর্ট করতে চায় না, যার ফলে প্রীতি বড্ড বিপদে পড়ে। কিছুদিনের মধ্যেই প্রীতি তার অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছ থেকে জানতে পারে অনুজ সত্যি একজন স্মাগলার ছিল, কিন্তু প্রীতি সেটা কখনোই জানতে পারেনি। বৌদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। ছোট বৌদি, তুমি যদি ওই টিকিটটা ক্যান্সেল না করতে, তাহলে জানি না আজকে আমার কি অবস্থা হতো। আমি তোমাদের অনেক ক্ষতি করেছি, অনেক ভুলভাল কথাও শুনিয়েছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। প্রীতির 4 বৌদি তার উপর বেশিক্ষণ রেগে থাকতে পারে না, কারণ তারা প্রীতিকে খুবই ভালোবাসে। তাই তারা প্রীতিকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে প্রীতি উচ্ছৃঙ্খল থেকে আবার ভালো মেয়ে হয়ে ওঠে। কয়েকদিন আগেই কৃতির সঙ্গে সমীরের বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর সে তার মায়ের বাড়িতে ঘুরতে এসেছিল, আর আজকে তার আবারও শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল। এদিকে সমীর সকাল সকাল উঠে কৃতিকে বাড়ি নিয়ে আসার জন্য প্রস্তুতি শুরু করে। এমনই সময় সে তার মা মালতী দেবীকে বলে, মা দেখো তো, এই শার্ট প্যান্টটা পরলে আমায় কেমন লাগবে? আমায় জামাই জামাই বলে মনে হবে তো নাকি? আর মা, আজ কৃতিও সেম কালারের লেহেঙ্গা পরছে। হ্যাঁ বাবা, ভালোই লাগবে। তুই যেটাই পরিস না কেন তাতেই তোকে ভালো দেখায়। কিন্তু তুই কি কিন্তু মা, কি বলতে চাইছো? প্লিজ সত্যি সত্যি বলো, আমায় খারাপ দেখাচ্ছে না তো? মানে পড়ে গেলে কৃতি কোনো আপত্তি করবে না তো? মেয়েদের যে কি পছন্দ সেটা তো বোঝাই মুশকিল। না রে বাবা, সেটা ব্যাপার নয়। কৃতি তোর বউ, তুই যেভাবেই যাস না কেন ও তোকে কিছুই বলতে পারবে না। থাক, তোকে আর কি যে বলি। যা, তুই তোর কাজ কর। আমরা তো কৃতিকে আনতে বিকালে যাব, আর বিকাল হতে এখনো অনেক সময় বাকি আছে। এভাবেই মালতী দেবী কিছু একটা বলতে গিয়েও যেন না বলে সেখান থেকে চলে যায়। আসলে মালতী দেবী চায় না যে কৃতি তাদের বাড়িতে ফিরে আসুক, আর এর পিছনে একটা কারণ ছিল। কয়েকদিন আগের ঘটনা, যখন কৃতি এবং সমীরের সবে সবে বিয়ে হয়েছিল। একদিন তারা তাদের নতুন বৌমাকে নিয়ে একটি ম্যারেজ পার্টিতে গিয়েছিল। তখন, ও গড, এই মাথাটা এত চুলকাচ্ছে কেন কি জানি। মাথা চুলকে চুলকে তো আমার চুলটাই খারাপ হয়ে গেল। আর দেখো, সবাই আমার দিকে তাকাচ্ছে। কি করি? হ্যাঁ, আমি বরং এক কাজ করি, এক ধারে গিয়ে মাথা চুলকাই। আহ, কি আরাম, মাথা চুলকে বড়ই সুখ। না বৌমা, মাথা চুলকানো আসলেই একটা অসুখ। মা, আপনি এখানে? আসলে আমার না খুব মাথা চুলকায়, আর ভালো করে না চুলকালে আমার মন মানতেই চায় না, তাই এখানে এসে আর কি। চুপ করো, আর হাসতে হবে না। আমি কখন থেকে দেখছি তুমি এখানে এসে মাথা চুলকে যাচ্ছ।
আচ্ছা, তোমার মাথায় কি হয়েছে বলো তো? তোমার মাথায় কি ঘা পাচড়া হয়েছে নাকি? না না মা, ওসব চুলকানি টুলকানি আমার কিছুই হয়নি। আসলে মা, আমার মাথায় অনেক উকুন হয়েছে। আর দেখুন না, উকুনগুলো দিন দিন বেড়েই চলেছে। আমি এখন কি করব ভেবেই পাচ্ছি না তো। এ বাবা, ছি ছি, মাথায় উকুন চাষ করেছো, আবার সেটা গর্বের সঙ্গে বলছো? তোমার লজ্জা করে না? এখন তো দেখছি তোমার হাতে কিছু খাওয়াই যাবে না। কে খেতে বলেছে? এমন করে বলছে যেন আমি ভাত তরকারি উকুন দিয়ে বানিয়ে দেব। আর যাই হোক, আমারই ভালো হলো, আমাকে বাড়ির বেশি কাজও করতে হবে না। আর এই যে, আমি দেখতে পাচ্ছি উকুন তোমার কপালে কাঁধে ঘুরে বেড়াচ্ছে। এ মা, কি বিশ্রী ব্যাপার! এই, আমি এখান থেকে গেলাম বাবা। চলে তো আমরাও যাব, কিন্তু বিয়ে বাড়ি থেকে কিছু খেয়ে চলুন। বিয়ে বাড়ির খাবারটা তো আর আমি বানাইনি। না থাক, তোমার সঙ্গে কিছু খাওয়াই যাবে না। আমিও তো রিস্ক নিতে পারবো না। তুমি এক কাজ করো, খাবারে ভালো করে উকুনগুলো মিশিয়ে গিলে নাও। এই বলে মালতী দেবী নাক সিটকাতে সিটকাতে সেখান থেকে চলে আসে। এদিকে সমীর এই বিষয়ে কিছুই জানতে পারে না। বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন তারা সকলে মিলে একই সঙ্গে ব্রেকফাস্ট করতে বসেছিল। তখন সমীর বসে বসে তার মাথা চুলকাচ্ছিল। মা, আমার কি হয়েছে বলো তো? এই কদিন হলো শুধু আমার মাথায় চুলকাচ্ছে। আজ সারাদিন অফিসেও মাথা চুলকে চুলকে খুব বিরক্ত হয়ে উঠেছি। এই সর্বনাশ হয়েছে রে, যেটার ভয় ছিল সেটাই হয়েছে। এবারে বাড়ির সব জায়গায় নোংরা উকুনে ভরে যাবে। না, এর কিছু একটা সমাধান করতে হবে। তোমার মাথা চুলকাচ্ছে? আমার মনে হচ্ছে তোমার মাথায় ড্যান্ড্রফ হয়েছে। ড্যান্ড্রফ হলে অনেক সময় মাথা চুলকায়। ও তাই? আমি তো ভেবেছিলাম আমার মাথায় মেয়েদের মতো উকুন হয়েছে। যাক বাবা, ভয়টা কাটলো। তাহলে শ্যাম্পু মাখলেই মাথার ড্যান্ড্রফ চলে যাবে, তাই তো? কৃতির মাথার উকুনের জন্য মালতী দেবীর মাথাও চিন্তায় খারাপ হয়ে যাচ্ছিল। তাই সে তার এক চেনাশোনা ডাক্তার খগেন বাবুর কাছে যায় এবং তাকে তার সমস্যার ব্যাপারে জানায়। ঝটঝট ঝাও ডাক্তার কম পণ্ডিত জাদা, সব সমস্যার সমাধান করে দেবেই খগেন দাদা। বল, তোর কি অসুবিধা আর আমি কিভাবে করব তোর সুবিধা? খগেন বাবু, আমি বড়ই সমস্যায় পড়েছি। আপনি না সমাধান করলে আমাদের সকলকে ওই বৌমার মাথার উকুন একদিন খেয়ে ফেলবে। আর আমি জানি এটা কোনো ডাক্তারের কাজ নয়, তাই আমি আপনার কাছে এলাম। এখন তোমার তান্ত্রিক শক্তি আমাদেরকে বাঁচাতে পারবে। এভাবেই সেদিন মালতী দেবী ঠকবাজ খগেনের কাছে গিয়ে তার বৌমার মাথার উকুনের সমাধান চায়। খগেন তাকে কিছু উপায় বলে দেয় এবং তার বৌমাকে 1 মাসের জন্য অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার কথা বলে। আর তাই জন্যই মালতী দেবী কৃতিকে তার মায়ের বাড়িতে কয়েকদিনের জন্য রেখে এসেছিল। কিন্তু এখনো 1 মাস পূরণ না হওয়ায় মালতী দেবীর খুব চিন্তা হচ্ছিল। বেশ কিছুক্ষণ পর বিকাল হয়ে আসে। মালতী দেবী নিরুপায় হয়েই তার ছেলের সঙ্গে বৌমাকে নিতে তাদের বাড়িতে যায়। এদিকে কৃতিও তার শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার দিন চলে আসায় একটু চিন্তিত ছিল। এই তো 103, 107, 109, আরো কত উকুন বেরোয় আজকে আমি দেখবো। সালা সব কটাকে খুঁজে খুঁজে মারবো। আজকে এদের বংশ ধ্বংস করে দেবো একেবারে। এভাবেই কৃতি তার মাথা আঁচড়াচ্ছিল এবং সে উকুন বের করে সেগুলোকে গুনে গুনে মারছিল। ঠিক তখনই তার মা মহিমা দেবী সেখানে এসে বলে, হ্যাঁ রে কৃতি, তুই তখন থেকে এখানে কি করছিস? কারণ মাথা আঁচড়াতে এতক্ষণ সময় লাগে? তাহলে তো রেডি হতে তো ভোর হয়ে যাবে। এদিকে সমীর আর ওর মা এসে বসে আছে তো। উফ মা, তুমি জানো না নাকি আমার মাথা আঁচড়াতে একটু বেশি সময় লাগে? এই তো 150টা উকুন মারলাম, এখনো আছে। ওদেরকে ছেড়ে দেবো নাকি? আর এসে পড়লেই বা কি হয়েছে? বেশি তাড়াহুড়ো করলে আমি যাবই না। এদিকে আমার মাথা চুলকাচ্ছে আর উনি এসে বকাচ্ছে। যাও তো। আজকেই তো শেষ দিন, যা ইচ্ছা কর। তোকে এই বাড়ি থেকে পাঠালে আমি তোর থেকে আর তোর উকুনের হাত থেকে বেঁচে যাব। কৃতির উকুন নিয়ে শুধু মালতী দেবীই নয়, তার নিজের মা মহিমা দেবীও বিরক্ত ছিল। আসলে কৃতি একটু নোংরা প্রকৃতির মেয়ে ছিল। একে তো সে 2-3 দিন ছাড়া ছাড়া স্নান করত, তার উপরে ভালোভাবে কখনোই তার মাথা চুল ড্রাই করত না। কিছুক্ষণ পর কৃতি মাথা চুলকাতে চুলকাতে সকলের সামনে আসে। মালতী দেবী তাকে দেখে খুব রেগে যায়। তখন সে মনে মনে ভাবে, হে ঈশ্বর, এই মেয়ের মাথার উকুন এখনো যায়নি, আর যাবেও বা কিভাবে?
খগেন বাবুর বলে দেওয়া সময় তো এখনো পূরণ হয়নি। ছেলেটাকে কত করে বললাম কিছুদিন পর আয়, কিন্তু আমার কথা শুনলে তবে তো। বউ পাগলা ছেলেটা আমার বউকে নিয়ে যাওয়ার জন্য খুশিতে মেতে উঠেছে। দিদি, আপনারা খাচ্ছেন না কেন? খান না। কৃতি নিজের হাতে আপনাদের জন্য সিঙ্গারা বানিয়েছে, খান না। এই না না, আমার সিঙ্গারাতে অ্যাসিডিটি হয়। আপনি এক কাজ করুন না, এসব ঝামেলা না করে কৃতিকে রেডি করে দিন, আমরা তাহলে বেরিয়ে পড়ি। তা বললে আবার হয় নাকি? আপনাদের একটা করে অন্তত খেতেই হবে। নিন বলছি। না না থাক, মা যখন বলছে ওসব বাদ দিন, আর আমারও একটু তাড়া আছে। এই তো বাবা, এতদিনে বুদ্ধিমানের কথা বলেছিস, না হলে আজকে এরা উকুন দিয়ে তৈরি সিঙ্গারা আমাদের খাইয়েই দিত। মালতী দেবী এভাবেই সেদিন মনে মনে ভাবছিল। কিছুক্ষণ পরেই কৃতি রেডি হয়ে সেখানে আসে। কৃতিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সমীর খুবই খুশি ছিল, কিন্তু মালতী দেবীর মন খারাপ হয়ে যায়, কারণ সে দেখতে পায় কৃতির কাঁধে এবং কপালে উকুন ঘুরে বেড়াচ্ছে। কৃতি যাওয়ার সময় হয়ে যাওয়ায় সে শেষবারের মতো তার মায়ের সামনে গিয়ে কেঁদে কেঁদে বলে, মা, আমি যাব না মা, আমি তোমার সঙ্গেই থাকবো, আমার ওখানে যেতে ইচ্ছা করছে না মা। হ্যাঁ রে মা, আমারও কি তোকে যেতে দিতে মন চাইছে? কি করব বল, মেয়েরা তো পরেরই হয়, আর তোকে তো একদিন না একদিন যেতেই হবে। না না, তার প্রয়োজন হবে না। এই মানে আমি বলতে চাইছিলাম যে কৃতি তো আমার মেয়ের মতোই, তা মেয়ের কান্না আমি কিভাবে দেখব বলুন তো? হয়তো আমার মেয়ে হলেও আমি এই একই কথাই বলতাম। ও যদি যেতে না চায় তাহলে কিছুদিন এখানে থাকুক না, এতে আমার আর আমার ছেলের কোনোই অসুবিধা হবে না। এটা শোনার পর সমীরেরও আর কিছু বলার ছিল না। সকলের সামনে তারও কিছু বলতে লজ্জা লাগছিল। এদিকে মালতী দেবী সেদিন মনে মনে খুব খুশি হয়ে যায় এবং তারা কৃতিকে না নিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়ি এসে কি দরকার ছিল মা ওরকম করে বলার? আর বিয়ের পর মায়ের বাড়ি থেকে আসার সময় সব মেয়েরাই তো কান্নাকাটি করে, এখানে কৃতি কি প্রথম নাকি? আমি কি বলবো বল, তোর বউই তো আসতে চাইলো না। ওসব কথা বাদ দে, আসেনি ভালোই হয়েছে। আর খগেন বাবা আগেই বলে দিয়েছিল যে তোর বউ এই মাসে বাড়িতে আসতে পারবে না, আর এলেও অশুভ হবে। তুই বরং সামনের মাসে কৃতিকে নিয়ে আসবি। কি খগেন বাবা? অশুভ? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? খগেন বাবাটা আবার কে? আর আমাদের সংসারের ব্যাপারে উনি কিভাবে জানলেন? এটা শোনার পর মালতী দেবী সমীরকে খগেন বাবা এবং কৃতির মাথার উকুনের ব্যাপারে বলে। সবকিছু শোনার পর সমীর খুব রেগে যায়। মা, তুমিও এই যুগে সব বিশ্বাস করো? মানুষের আশা না আশা নিয়ে উকুনের কি সাথ আছে? মাথায় উকুন হলে তার ট্রিটমেন্ট করতে হবে, তাকে ডাক্তার দেখিয়ে উকুন মারার শ্যাম্পু মাখতে হবে। আমার তো শুনেই রাগ হচ্ছে যে তুমি আমাকে কোনো কিছু না জানিয়েই এত কিছু করেছো। কি অদ্ভুত! এই বলে সমীর কৃতিদের বাড়িতে যায়। সে কৃতিকে সেখান থেকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে উকুন মারার শ্যাম্পু এবং কিছু মেডিসিন লিখে দেয়। কৃতি ডাক্তারের কথা মতো প্রোডাক্টগুলো ব্যবহার করতে থাকে এবং প্রতিদিন স্নান করতে থাকে। এগুলো করার ফলে ধীরে ধীরে তার মাথার উকুন চলে যায় এবং তারা সুখে শান্তিতে বসবাস করে।